মডার্ন ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আলোচনা হলো ডুয়াল নেচার অফ ম্যাটার অর রেডিয়েশন। এবার আমরা আলোচনা করব পরমাণু। এই চ্যাপ্টারটা তোদের কেমিস্ট্রিতেও আছে, অ্যাটমিক স্ট্রাকচার বলে। পড়েছিস কি তোরা? কেমিস্ট্রিতে হয়েছে এই চ্যাপ্টারটা কোথাও? 11-এ হয়নি? অ্যাটমিক স্ট্রাকচার হয়নি? ডাল্টনের, বোরের, সোমারফিল্ড করেছিস তো? 11-এই ছিল, ফার্স্ট সেমিস্টারেই ছিল এটা, ভুলে গেছিস? যাই হোক, সেই চ্যাপ্টারটাই আর কি এখানে পড়বো আমরা। তবে ওটা কেমিস্ট্রিতে ছিল, সেখানে কিছু আলাদা অবজেক্টিভ ছিল। আমাদের ফিজিক্সে এখানে কিছু আলাদা অবজেক্টিভ। ওভারঅল নতুন কোনো তো থিওরি থাকবে না এর মধ্যে, যা পড়েছি সেগুলোই থাকবে। পরমাণু আর নিউক্লিয়াস এই নিয়ে হচ্ছে একটা ইউনিট। ফার্স্ট চ্যাপ্টার পরমাণু, সেকেন্ড চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। ওকে। পরমাণু নিয়ে তোরা ক্লাস 9-এও একটুখানি পড়ে এসেছিস, মোটামুটি তোদের ধারণা আছে। যদি আমি জিজ্ঞাসা করি আশা করি বলতে পারবি। কেউ একজন সংজ্ঞা দিতে পারবি যে পরমাণু কাকে বলে, বই টই ছাড়া নিজের মতো? ভুল হোক, একটু ভেবে নে, দিয়ে আমাকে বল পরমাণুর সংজ্ঞা। বলবি? বল। হুম। হুম। ঠিক আছে, একটা। আর কেউ কিছু বলবি? আমি পরমাণুর সংজ্ঞা শুধু জানতে চাইলাম, যে পরমাণু কাকে বলে। অনেকগুলো পরমাণু নিয়ে অণু তৈরি হয় অবশ্যই, কিন্তু পরমাণু কাকে বলে? কেউ বলবি রে আর? গঠন বলছিস তোরা, আমি বললাম পরমাণু কাকে বলে। হুম। সুজন যেটা বলেছে ভুল বলেনি। পরমাণু হচ্ছে পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলটার সমস্ত ধর্ম বর্তমান। মানে ওই মৌলের যা যা ধর্ম আছে ওই পরমাণুটার মধ্যে সেই ধর্মগুলোকে আমরা পাবো। এবং এই কণাটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই তো? রাসায়নিক বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে? পরমাণুগুলো অংশগ্রহণ করে। বুঝতে পারলি? পদার্থের যে ক্ষুদ্রতম কণা। আচ্ছা, এই নিয়ে একটু হিস্ট্রি আছে। সবার প্রথমে ধারণা করা হতো যে পরমাণু হচ্ছে এক ধরনের অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, তাই তো? ডাল্টনের পরমাণুবাদ ছিল, জন ডাল্টন। যদিও আমরা সেগুলো পড়বো না, আমাদের সিলেবাস পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো ইম্পর্টেন্ট না। তবে তোরা জানিস যে জন ডাল্টন একটা শিকার মতবাদ দিয়েছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য ক্ষুদ্রতম কণা। এবং বাকি যা যা সংজ্ঞাগুলো বললাম, যে এর মধ্যে সমস্ত ধর্ম বর্তমান, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, এগুলো সব বলেছিল। শুধু একটা ওয়ার্ড ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে অবিভাজ্য কথাটা। ভুল বলতে তার সমসাময়িক যা এক্সপেরিমেন্ট করার বিষয় ছিল বা যতটা লিমিটেশন ছিল, তাতে করে তিনি দেখেছিলেন যে পরমাণুকে আর ভাঙা যাচ্ছে না, বলেই মতবাদটা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আরো উন্নত ব্যবস্থা আসলো, টেকনোলজি উন্নতি হলো। ধীরে ধীরে আমরা দেখতে পেলাম যে পরমাণু আরো অনেকগুলো ছোট ছোট কণার সমন্বয়ে তৈরি। তোরা এখন সেগুলো জেনে গেছিস, তোরা প্রথম থেকে এটাই শিখে আসছিস যে পরমাণুর গঠন, যার মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে। এটাই তোরা পড়ে এসেছিস, কিন্তু সেই সময়টাতে এগুলো জানা ছিল না। সেই কারণে পরবর্তীকালে ডাল্টনের এই মতবাদটাকে ভাঙা হলো, দিয়ে পরমাণুর সংজ্ঞাতে শুধুমাত্র অবিভাজ্য কথাটাকে উঠিয়ে দিল। অবিভাজ্য তো আর বলা যাচ্ছে না, কারণ ডিভিজিবল, ভাঙা যাচ্ছে এটাকে, তাই না? আর ভাঙতে গেলে কি কি পাবো, কয় ধরনের কণা পাবো? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ঠিক আছে, আপাতত কিন্তু আমরা এটাই বুঝি যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটেই ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না। কিন্তু তোরা গ্র্যাজুয়েশনে উঠবি বা কেমিস্ট্রি হায়ার স্টাডি করবি, ফিজিক্সেরও হায়ার স্টাডি করবি, এইসব জায়গাগুলোতে তোরা পাবি যে এদেরকেও আবার ভাঙা যায়। মেসন কণা পড়বি, হুম, কোয়ার্ক পড়বি, কোয়ার্ক নিয়ে তৈরি। আপাতত কোয়ার্ক ক্ষুদ্রতম, এর নিচে আর যায়নি। ঠিক আছে? তো যখন আবার এটাও আবিষ্কার হয়ে যাবে যে কুয়ার্ককেও ভাঙা যায়, তখন আবার এই যে পূর্বের মতবাদ ভেঙে যাবে। তো যতদিন আমাদের যতটুকু লিমিটেশন, সেই অনুযায়ী আমরা যতটা অবজার্ভ করতে পারছি, সেই রিলেটেড ল, ফর্মুলা, নিয়ম এগুলো আমরা তৈরি করে নিচ্ছি। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? ওকে। তাহলে এখন পর্যন্ত আমাদের সিলেবাসের মধ্যে থেকে আমরা কি করব? প্রোটন, নিউট্রন, ইলেকট্রনকেই ক্ষুদ্রতম কণা হিসেবে ধরবো পদার্থের। ঠিক আছে? আচ্ছা, তোরা একটু ডেটাগুলো আমাকে বল, যেগুলো কাজে লাগবে, এগুলো পড়ানোর তো বিষয় না। যেমন প্রথমে হচ্ছে ইলেকট্রন সম্পর্কে আমি ভর জানতে চাইবো, যে ইলেকট্রনের ভর কত। আচ্ছা, ইলেকট্রনের সবকিছু বলছি আমি। ইলেকট্রনের ভর এম ই, ঠিক আছে, 9.11, 10⁻³ কেজি, তাই তো? ওকে। আর যদি গ্রামে করতাম রে? 3 বাদ দিয়ে দিতাম এখান থেকে, 28 হয়ে যেত। আধান, আধান বলতো ইলেকট্রনের আধান। আচ্ছা, ইলেকট্রন আধানকে ই দ্বারাই রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, একদম। 1.6 10⁻⁹ কুলম্ব, ভেরি গুড। তাহলে ভর হয়ে গেল, ইলেকট্রনের আধান হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাই না রে? আধানের প্রকৃতি নেগেটিভ।
এগুলো এখানে পড়ার বিষয় না, আমি এগুলো তোদের প্রিভিয়াস নলেজ একবার চেক করে নিচ্ছি। ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। আচ্ছা, প্রকৃতিতে যে আধান পাওয়া যায় সেই আধানটা ইলেকট্রনের আধানের থেকে কম হতেই পারে না। আমরা যত রকমের আধান পাই সবগুলো ইলেকট্রনের সরল গুণিতক আকারে পাই, তাই না? এটা কি আমরা ফার্স্ট চ্যাপ্টারে 12-এ পড়েছিলাম, আধানের কোয়ান্টায়ন, তাই না? প্রকৃতিতে যে কোনো মানে আধান পাওয়া সম্ভব নয়, যে আধানগুলো পাওয়া যায় সেগুলো ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক আকারে পাওয়া যায়। কিউ ইকুয়াল টু এন তোরা বলছিস, ঠিক আছে? তো মনে রাখবি কিন্তু এটা, হ্যাঁ, যে আমরা 1.6 10 পাওয়ার 19, এরপরেই আমরা কি পাবো, 3.2 10 পাওয়ার-19 পাবো। তার মাঝে আর কিছু পাবো না। তার মাঝে তুই ক্যালকুলেট করতে পারিস, কিন্তু ওরকম, কারণ যখন আধানের আদান প্রদান হবে এটা ইলেকট্রনের মাধ্যমেই হবে। ইলেকট্রন এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে বলে আদানের আদান প্রদান, তাহলে ইলেকট্রনের গুণিতক হারেই তো হচ্ছে। একটা ইলেকট্রন গেলে একটা চার্জ, দুটো গেলে দুটোর চার্জ, কখনো দেড়খানা ইলেকট্রন চলে যাবে না, যে একটা গেল আর একটা হাফ চলে গেল, বুঝতে পারলি? আচ্ছা, মনে রাখবি যে ইলেকট্রন হচ্ছে একটা হাফ স্পিন পার্টিকেল। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না এখন আপাতত তোদের জন্য, বাট হায়ার স্টাডিতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে হাফ স্পিন পার্টিকেল, ঠিক আছে? স্পিন কথাটা তখনই চলে আসে যখন কোনো অবজেক্ট সে নিজের অক্ষের চারদিকে রোটেট করে। লাট্টু তো দেখেছিস তোরা, লাট্টু কি করে নিজের অক্ষের চারদিকে এরকম ভাবে ঘুরতে থাকে, তাই না? তো ইলেকট্রনও নিজের অক্ষের চারদিকে ঘুরতে থাকে, যেমনটা পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে। তো যখনই নিজের অক্ষের চারদিকে ঘুরবে তখন স্পিন দিয়ে একটা আমরা ওয়ার্ড নিয়ে আসি, অনেক এক্সপেরিমেন্ট মানে অনেক এক্সপ্লেনেশন আনার জন্য। তো এর যে স্পিন সেটাকে আমরা বলি হাফ স্পিন পার্টিকেল, বোঝা গেল? তাহলে একটা হাফ স্পিন পার্টিকেলের এক্সাম্পল হচ্ছে ইলেকট্রন। ওকে, নেক্সট আমি তোকে জিজ্ঞাসা করব প্রোটনের সম্পর্কে, একই একই জিনিস, ঠিক আছে? তুই আমাকে বলবি প্রোটনের ভর, দ্যাট ইজ এমপি, কত রে? কেউ বলতে পারবি? হুম, ওটা তুই ব্যাসার্ধ চলে যাচ্ছিস। না, ইলেক প্রোটনের ভর হচ্ছে 1.6725 10 পাওয়ারে -27 কেজি। হ্যাঁ, প্রোটনের চার্জ কত রে? প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, বাট পজিটিভ হবে, তাই তো? কুলম্ব, হ্যাঁ। মানে এর প্রকৃতি যদি বলতে চাই তাহলে পজিটিভ হবে। এগুলো বাচ্চাকালের বিষয়, তোরা এগুলো জেনে এসেছিস, 9-এই 10-এই জেনে এসেছিস, ওখানেই মুখস্থ করতে হতো। আচ্ছা, এটা হচ্ছে হাফ স্পিন পার্টিকেল, মাথায় রাখবি, এগুলো মুখস্থ রাখবি যে এগুলোকে হাফ স্পিন পার্টিকেল বলছি। আর একটা পার্টিকেলের কথা বলবো, কার বলবো? নিউট্রনের কথা বলবো। নিউট্রন, নিউট্রনের ভর অবশ্যই আছে প্রোটনের ভরের প্রায় সমান, বাট প্রোটনের ভর থেকে একটু বেশি। মনে পড়ছে? আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ওটা 25, এটা 50, এরকম ভাবে মনে রাখিস। এক্সাক্ট ওয়ার্ড তো নয়, দশমিকের পরে একটু একটু চেঞ্জ হয়, বাট মনে রাখার সুবিধার্থে এটাই ঠিক আছে আমাদের। ওকে, তো যদি খুব সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন পড়ে দেন এমপি অ্যান্ড এমএন আলাদা, যদি না প্রয়োজন পড়ে দুটো একই জিনিসই, মানে ভরের দিক থেকে দুটো রিভর সেম সেম। আচ্ছা, এর চার্জ বলতো রে, নিউটনের চার্জ নিস্তড়িত, তাই তো? আচ্ছা, প্রকৃতি রে, প্রকৃতি তো নিস্তড়িত, নিউট্রাল, কোনো চার্জ নেই, ঠিক আছে? আচ্ছা, এটাও হাফ স্পিন পার্টিকেল। তার মানে পরমাণুর মধ্যে আমরা তিনটে পার্টিকেল বললাম, সবাই কি হাফ স্পিন পার্টিকেল, ঠিক আছে? হাফ স্পিন পার্টিকেল, এটা আপাতত মুখস্থই রাখ বিষয়টা, কারণ স্পিন সম্পর্কে আমাকে এরকম বিষয় নাই, আমাকে স্পিনটা বোঝাতে গেলে আলাদা ক্লাসই লাগবে বোঝানোর জন্য। তোদের সিলেবাসের মধ্যে এইসব বিষয় নেই, আমি যদিও লাইনটা এক্সট্রাই বলেছি, ঠিক আছে? শুধু ইনফরমেশনের বিষয় জেনে রাখ। যদি কোনোদিন স্পিন নিয়ে পড়তে চাস, পার্টিকেল ফিজিক্সের মধ্যে ঢুকিস, তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আদারওয়াইজ তোর এতটা ইনফরমেশন এখন কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো আমি এক্সট্রা নলেজ হিসেবে বলে রাখলাম। তো এই হচ্ছে তোর ইনফরমেশন, এগুলো জানতে হবে। আচ্ছা, কিছু জিনিস আরো বলে দিই। একটা প্রোটনের যে ভর, একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের কত গুণ রে? হুম, মাথা মোটা, 1836 গুণ। ভুলে গেছিস? আর কোনোটাই 4 গুণ নাই এখানে, আধানও 4 গুণ নাই, কোনো কিছুই 4 গুণ নেই। প্রোটনের ভর ওটা বলছি পরে, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত? 1836 গুণ। যদি আমি নিউট্রনের ভর বলি, তা মোটামুটি 1837 গুণ বলতে পারিস অ্যাপ্রক্সিমেটলি ইলেকট্রনের ভরের, ঠিক আছে? আর খুব তো বেশি ডিফারেন্স নেই, কাছাকাছি ধরা যায়। এটা একটা বিষয়। আর একটা আমি কণার কথা বলবো, সেটা হচ্ছে আলফা পার্টিকেল। নাম শুনেছিস তো আলফা পার্টিকেল? যদি এখানে আলোচনা আবার আছে পরমাণু নিউক্লিয়াসে গিয়ে, তো আমি সেই আলফা পার্টিকেল নিয়ে একটু আলোচনা করছি। আলফা পার্টিকেল কি জিনিস? আলফা পার্টিকেলটা কি জিনিস? এটা তেজস্ক্রিয়তার মাধ্যমে আসে। ভারী মৌলের নিউক্লিয়াস অনবরত নিজে থেকেই কি করে, রেডিয়েশন করতে থাকে। এই রেডিয়েশনের জন্য তিন ধরনের কণা নির্গত হয়, আলফা, বিটা, গামা। তার ভিতরে আলফা কণা নিয়ে পড়ছি, কারণ এই চ্যাপ্টারে আমাকে আলফা কণা দিয়ে কাজ করতে হবে।
ওকে, তো আলফা পার্টিকেল যে আছে সেই আলফা পার্টিকেলের যে মাস, সেই আলফা পার্টিকেলের যে চার্জ, এগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, আলফা পার্টিকেলের চার্জ কত হবে মাথায় ঢুকে না? আলফা পার্টিকেলের চার্জ হবে দুটো ইলেকট্রনের চার্জের সমান। কার? দুটো ইলেকট্রনের চার্জের সমান। আলফা পার্টিকেলের মাস হবে চারটা প্রোটনের মাসের সমান। চারটা প্রোটনের মাসের সমান। এগুলো মনে রাখা তোর এখনই সুবিধা হয়ে যাবে, আমি করে দিচ্ছি কিভাবে তুই মনে রাখবি। এই জিনিসটা মিটিয়ে দিলাম, এগুলো মনে রাখা খুব ইজি হবে তুই যদি এই সংকেতটা মনে রাখতে পারিস, যে আলফা পার্টিকেল মানে হচ্ছে আর কিছুই না, হিলিয়াম আয়নের স্রোত। কার স্রোত? হিলিয়াম আয়ন। হিলিয়াম 2 নম্বর, পারমাণবিক ভর 4, আর উপরে +2, মানে দুটো ইলেকট্রন বের করে দিয়েছি। দুটো ইলেকট্রন ছিল ওর, দুটো ইলেকট্রনকে বের করে দিয়েছি। তাহলে কি হয়ে গেছে? ক্যাটায়নে কনভার্ট হয়ে গেছে। তো এই যে ক্যাটায়নটা, দ্যাট ইজ কল্ড আলফা পার্টিকেল। আমরা যখন আলফা পার্টিকেলকে এক্সপেরিমেন্টালি অবজার্ভ করি তখন দেখি তার যা ক্যারেক্টারিস্টিক সব এই হিলিয়াম 2+ এর সাথে মিলে যায়। ঠিক আছে, তার মানে আমরা এটাকে কি করবো? রিপ্রেজেন্ট করবো হিলিয়াম 2+ দিয়ে। তোরা করেছিস তখন দেখবি ওই যে আলফা কণা বেরিয়ে গেলে কটা প্রোটন থাকছে, কটা নিউট্রন থাকছে, এরকম ধরনের ক্যালকুলেশন গুলো করেছিস, তখন এই জিনিসটা ছিল। আর যদি ভুলে গিয়ে থাকিস তো এই নেক্সট চ্যাপ্টারে আবার আছে, করাবো আমি। তো আলফা পার্টিকেলকে এরকম ভাবে যদি রিপ্রেজেন্ট করি, খেয়াল কর, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত রে? 2। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত রে? 1। 2 এককে 2 এর দ্বিগুণ আছে এখানে, তার মানে আধানটা দ্বিগুণ হবে। ঠিক আছে, একটা হাইড্রোজেন মানে একটা প্রোটন, ইলেকট্রনটাকে নগণ্য করে নে। ওখানে একটা ইলেকট্রন আছে যে একদমই নগণ্য, 1836 গুণ, কোথায় কত কম ধরার দরকার আছে? নেই। তো সেই সেন্সে একটা হাইড্রোজেনের পরমাণুকে তুই একটা প্রোটন কণার মতো ইমাজিন করে নে। হাইড্রোজেনটার ভর যা হবে, প্রোটন কণাটার ভরও তাই হবে। বুঝতে পারলি আমি কি বললাম? এই যে হাইড্রোজেন লিখছি না আমি, 1H1, সাধারণ হাইড্রোজেন, এই সমতুল্য প্রোটনের সাথে আমি বলছি সমতুল্য, তার মানে প্রোটন নয়, এর মধ্যে একটা ইলেকট্রনও তো আছে। আর ইলেকট্রনের ভর এতটাই কম, বাদ দিয়ে দে, এখানে কোনো নিউট্রন আছে? নেই। 1 - 1 করলে কি হবে? 0। কোনো নিউট্রন তো নেই এখানে। তার মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রন নিয়ে তৈরি। তাহলে এর যা যা যতটা ভর পাবো সেটা একটা প্রোটন আর একটা ইলেকট্রনের ভর পাবো। ইলেকট্রনের ভরটা বাদ দিয়ে দে না, খুব কম। তার মানে প্রোটনের ভরটাই হাইড্রোজেনের ভরের সমতুল্য। বুঝতে পারলি আমি কি বললাম? আচ্ছা, এখানে দেখ কি লিখেছি, 4 × MP। এই দেখ, খেয়াল কর, উপরে 4 আছে পারমাণবিক ভর, মানে হাইড্রোজেনের ভরের কত গুণ আছে ওটা? 4 গুণ। হাইড্রোজেনের 1 হয়, 4 গুণ আছে। তাহলে এর ভরটাও কত? 4 গুণ। মনে থাকবে কি না? এটা কিন্তু খুব কাজে লাগে, এই আলফা পার্টিকেলটা খুব কাজে লাগে। ঠিক আছে, এতদূর পর্যন্ত হলো। চল, এগুলো তো প্রিভিয়াস ইনফরমেশন ছিল, এখন পর্যন্ত চ্যাপ্টারটা শুরু হয়নি। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারটাকে যে পড়াবো এখন, সেটা শুধুমাত্র বোর্ড হিসেবে নয়, কম্পিটিটিভ লেভেলের জন্য হয়ে যাবে। মানে চ্যাপ্টারটা ছোটখাটো, বাট আমি সময় নিয়ে করাবো। ইনফরমেশন সব বলে দেবো, শর্টকাট কিভাবে করতে হয় ক্যালকুলেশন সেগুলো বলে দেবো। বইগুলোতে কিন্তু ওই শর্টকাট বিষয়গুলো সাজানো নাই, বিশাল বড় 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 ফর্মুলা আছে, মনে রাখা একদমই সম্ভব নয়। এমনকি আমাদের টিচারদের পক্ষে মনে রাখা সম্ভব হয় না। আমরা ক্যালকুলেশন করে করে বের করি, ক্যালকুলেশনটা এতবার করি এতবার করি এতবার করি যে স্পিড চলে আসে ওই 10 সেকেন্ডের মধ্যে বের করে নিতে পারি। তোদেরকেও বলবো সেটাই করবি, কারণ মুখস্থ রাখতে গেলে 2 দিন, 3 দিন, 4 দিন, তারপরে শেষ, মুখস্থ থাকবে না। ঠিক আছে, ওকে, খুব কনসেপচুয়াল জিনিস। এবার শোন, ধীরে ধীরে আমি হিস্টোরিক্যালি এগানোর চেষ্টা করছি। সবার প্রথমে বলছি একজন বিজ্ঞানীর নাম, যার নাম হচ্ছে উইলিয়াম ক্রুক্স। নাম শুনেছিস তো? উইলিয়াম ক্রুক্স। ক্রুক্স নল তৈরি করেছিলেন, উইলিয়াম ক্রুক্স। কেমিস্ট্রিতে শুনবি তোরা এটা, উইলিয়াম ক্রুক্স। তিনি কি করেছেন? এক ধরনের নল তৈরি করেছেন, কাঁচের নল। ঠিক আছে, বায়ু নিরুদ্ধ একটা কাঁচের নল তৈরি করেছেন, বায়ু নিরুদ্ধ একটা কাঁচের নল। এই কাঁচের নলটাকে ইউজ করে তিনি কি করতেন, ওই পরমাণুর বিভিন্ন ধর্মগুলোকে এক্সপেরিমেন্ট করার জন্য, অবজারভেশন আনার জন্য এরকম ধরনের একটা নল তৈরি করেছিলেন, বায়ু নিরুদ্ধ। আমি তার ছবি আঁকছি না, এখানে বইয়ে ছবি টবি তোরা পেয়ে যাবি। এখানে একটা ক্যাথোড থাকবে, এখানে একটা অ্যানোড থাকবে। ঠিক আছে, এদেরকে কানেক্টেড করা থাকবে ভোল্টেজ টোল্টেজ অ্যাপ্লাই করার জন্য, এরকম ভাবে কানেকশন করা থাকবে, কিছু একটা বিষয় থাকবে। ওকে, যাই হোক, তো বায়ু বায়ু নিরুদ্ধ অবস্থা থাকবে, এটাকে বলা হচ্ছে ক্রুক্স নল। তিনি এটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি দেখেছিলেন, আমি একটুখানি গল্প বলে দিচ্ছি, তিনি দেখেছিলেন যে এখানে যদি বায়ু শূন্য অবস্থায় থাকে, আর এইটা যদি ক্যাথোড হয় রে, ক্যাথোড মানে নেগেটিভের সাথে কানেক্টেড, ক্যাথোড মানে নেগেটিভের সাথে কানেক্টেড, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। ঠিক আছে, তো তিনি কি করেছেন, এখানে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, হাই ভোল্টেজ, এবং এখানে খুব কম চাপ রেখেছেন। ঠিক আছে, একদম মিনিমাম যতটা চাপ হয় খুব কম চাপে রেখে তিনি এক্সপেরিমেন্টটা করছেন। তিনি দেখছেন যে এক ধরনের রশ্মি যাচ্ছে, মানে রশ্মিটা অদৃশ্য রশ্মি, তাহলে দেখতে তো পাচ্ছেন না নিশ্চয়ই। তাহলে বুঝলেন কি করে যেখান থেকে কোনো অদৃশ্য রশ্মি, কোনো রশ্মি যাচ্ছে? তিনি দেখছেন যে এখানে যদি ছোট ছোট ছিদ্র থাকে, এই পাতটার মধ্যে যদি ছিদ্র থাকে, তাহলে এই কাঁচের দেওয়ালে এক ধরনের প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে। প্রতিপ্রভা মানে একটা ইমেজ বা ছবির মতো তৈরি হচ্ছে, মানে লাইট জ্বলছে, স্পার্কের মতো তৈরি হচ্ছে, সবুজ আভা টাইপের। ঠিক আছে, তো কাঁচের সঙ্গে কারোর কলিশন হচ্ছে নিশ্চয়ই, বলেই ওখানে একটা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে। তো এই ছিদ্রগুলো ভেদ করে কিছু রশ্মি তার মানে ওখানে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু ক্যাথোড থেকে এই রশ্মিটা তৈরি হচ্ছে, তিনি এই রশ্মির নাম বলেছেন ক্যাথোড রশ্মি।
অদৃশ্য রশ্মি, কিন্তু চোখে দেখা যায় না। তোরা কোনোদিন এক্স রশ্মি দেখতে পেয়েছিস? দাঁতের ছবি, হাতের ছবি, পায়ের ছবি, বুকের ছবি তো করেছিস কোনোদিন না কোনোদিন, ভেঙেছে তো কিছু না কিছু। তো তখন তো ছবি করতে গেছিস, দাঁড় করিয়ে দিয়েছে এইভাবে বোর্ডের সামনে, একটা হোয়াইট বোর্ডের মতো থাকে, দাঁড় করিয়ে দেয়। কোনোদিন দেখতে পেয়েছিস কোনো রশ্মি তোর মধ্যে দিয়ে গেল? তাহলে এক্স রশ্মি অদৃশ্য, কিন্তু এই আলোক রশ্মিগুলোকে তোরা চোখে দেখতে পাচ্ছিস। তো এরকম একটা অদৃশ্য রশ্মি গেছিল, কিন্তু বুঝতে পেরেছিল কিভাবে? কাঁচের দেওয়ালে একটা প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছিল, সেই দেখে বুঝতে পেরেছিল। তিনি এটার ধর্মও জানেন না, তিনি দেখলেন যে রশ্মি যাচ্ছে, নাম কি দিলেন? ক্যাথোড রশ্মি। কেন নাম দিলেন এরকম? ক্যাথোড থেকে তৈরি হচ্ছে বলে তিনি নাম দিলেন ক্যাথোড রশ্মি। বুঝতে পারলি? পরবর্তীকালে পরবর্তীকালে এই ক্যাথোড রশ্মি নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন বিজ্ঞানী জে জে থমসন। নাম শুনেছিস তো? জোসেফ জন থমসন, ঠিক আছে, বিজ্ঞানী জে জে থমসন। থমসন কি করেছেন? এই ক্যাথোড রশ্মিটাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, অনেক অবজারভেশন করেছেন, এবং তিনি তার প্রকৃতি নির্ধারণ করেছেন, তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করেছেন। হ্যাঁ, তিনি বলছেন যে এই যে কণাটা এখান থেকে এখানে নির্গত হচ্ছে, সেই কণাটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল। কি বলছেন? নেগেটিভ চার্জ। সেটা তিনি এক্সপেরিমেন্ট করেছেন। তোরা লোরেঞ্জ বল পড়েছিস তো? লোরেঞ্জ বলতে পড়েছিস না, যে আধানগ্রস্ত কণা যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে তাহলে একটা বল অনুভব করে, চৌম্বক বল। এবার পজিটিভ আধান একদিকে ফোর্স করবে, নেগেটিভ আধান তো অন্যদিকে ফোর্স ফিল করবে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল করেছিলাম না? তো সেরকম টাইপের তিনি কি করেছেন, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছেন, চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন, দিয়ে এই কণাগুলো কোন দিকে যাচ্ছে সেটার উপর তিনি এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে এটা একটা নেগেটিভ চার্জের মতো কাজ করছে। নেগেটিভ চার্জ থাকতে গেলে যেদিকে মুভ করে যেত, এই সেই দিকে মুভ করে যাচ্ছে। তার মানে এই পার্টিকেলটা কোন পার্টিকেল আছে? নেগেটিভ চার্জ পার্টিকেল আছে। ঠিক আছে, এটা তিনি থমসন আবিষ্কার করলেন। তিনি নাম দিয়ে দিলেন এটা নেগেট্রন। কি নাম দিয়ে দিলেন? নেগেট্রন। ঠিক আছে, এখান থেকে এই চার্জ পার্টিকেলটার ই বাই এম রেশিও তিনি বের করেছেন। প্রথম প্রথম দিকে কিউ বাই এম। হ্যাঁ, প্রথম প্রথম দিকে পার্টিকেলের চার্জ ডাইরেক্ট বের করা যেত না, পার্টিকেলের মাস ডাইরেক্ট বের করা যেত না, শুধু এই কিউ বাই এম রেশিওটা বের করা যেত। এটাকে বলা হয় আপেক্ষিক আধান ঘনত্ব। কি বলা হয় এটাকে? হ্যাঁ, তো এইটা শুধু বের করা যেত আগে, কিউ বাই এম। তো তিনি এটাও বের করে নিয়েছিলেন। পরবর্তীকালে আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট হয়েছে, সেগুলোর সঙ্গে রিলেট করে পরে কিউ এর মানটাকেও বের করা গেছে, চার্জ। বোঝা গেল? তো এটাকে বলা হচ্ছে নেগেট্রন। পরবর্তীকালে এই নেগেট্রন নিয়ে আরো কিছু এক্সপেরিমেন্ট করে অন্য কোনো বিজ্ঞানী, নামটা আপাতত আমার মনে পড়ছে না, তিনি নাম দিলেন যে এর নাম হচ্ছে ইলেকট্রন। কি নাম দিলেন এর নাম? ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রন আসলো কোথা থেকে? এখানে তো বায়ু টায়ু নাই, এখানে তো গ্যাস নাই, কোথা থেকে আসলো? এই মেটাল থেকে আসলো। কোথা থেকে আসলো? মেটাল থেকে। এই মেটালটা যে ব্যবহার করছি ক্যাথোড হিসেবে, সেখান থেকে আসলো। তো তিনি কি করলেন, আরো কিছু বিজ্ঞানী তিনি কি করলেন, জে জে থমসন কি করলেন, এই ক্যাথোডের মেটালটাকে চেঞ্জ করে দিলেন, একটা মেটাল সরিয়ে অন্য কোনো একটা মেটেরিয়ালকে নিয়ে আসলেন। তিনি আবার এক্সপেরিমেন্ট করলেন, দেখলেন চার্জ নেগেটিভই আসছে, কিউ বাই এম রেশিও আবার সেম সেমই আসছে। বুঝতে পারলি? মেটেরিয়ালকে চেঞ্জ করে আরেকটা মেটেরিয়াল নিয়ে আসলেন, দিয়ে আবার এক্সপেরিমেন্ট করলেন, দেখলেন কিউ বাই এম রেশিও সেম সেমই আসছে। তার মানে কি বোঝা গেল? যে ওই কিউ বাই এম রেশিওটা যে সেম সেম আসছে, তার মানে ওটা সব মেটেরিয়ালের প্রপার্টি। তার মানে ওই মেটেরিয়ালের মধ্যে এরকম কোনো পার্টিকেল আছে, ইলেকট্রন নাম দিয়েছেন যাকে, এই ইলেকট্রন পার্টিকেল আছে। ব্যাস, ধীরে ধীরে এখান থেকে ভাঙতে লাগলো যে পরমাণু আর অবিভাজ্য নয়, পরমাণুর মধ্যে নেগেটিভ চার্জ পার্টিকেল আছে। কি বুঝতে পারলি? এবার পরমাণু তো নিস্তড়িত, এটা তো ততদিন আবিষ্কার হয়ে গেছে। তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেল যখন আছে, নিশ্চয়ই তার অপোজিট কোনো পজিটিভ চার্জ পার্টিকেল ওখানে ছিল, থাকতেই হবে, তা নাহলে নিস্তড়িত হচ্ছে কি করে? বল, বুঝতে পারলি আমি কি বললাম? নেগেটিভ চার্জ পার্টিকেল আবিষ্কার হয়ে গেল, নিশ্চয়ই কোনো পজিটিভ চার্জ পার্টিকেল থাকতে হবে, তা না হলে নিস্তড়িত হচ্ছে কেন? তো এটা নিয়েও যখন এক্সপেরিমেন্ট করা হলো, ধীরে ধীরে প্রোটন কণার আবিষ্কার হলো। প্রোটন কণার আবিষ্কারের গল্পটা আমি একটুখানি বলে দিচ্ছি। বিজ্ঞানীদের নাম এতটাও গুরুত্বপূর্ণ না, তোরা বইয়ে পেয়ে যাবি। আর আমিও মনে রাখার চেষ্টা করি, মাঝে মাঝে ভুলে যাই কে কোনটা কি আবিষ্কার করেছে। তো তোরা একটু দেখিস ভালো করে এই জিনিসগুলো, বইয়ে বিজ্ঞানীদের নামগুলো পেয়ে যাবি। শোন, এবার কি করা হলো, এর মধ্যে গ্যাস নেওয়া হলো। কি করা হলো? এর মধ্যে গ্যাস নেওয়া হলো। এইটা হচ্ছে অ্যানোড, তাই তো? আর এইটা হচ্ছে ক্যাথোড। এবার কি করা হলো, এই ক্যাথোডের মধ্যে ছোট ছোট ছিদ্র করা হলো। এখানেও ছিদ্র আছে, সেটা তো এইদিকে প্রতিপ্রবাহ সৃষ্টি করছে, ক্যাথোড রশ্মি পাওয়া যাচ্ছে। তো এখানে গ্যাস নেওয়া হলো, দিয়ে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই দিকেও এক ধরনের প্রতিপ্রবাহ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখানেও এক ধরনের প্রতিপ্রবাহ সৃষ্টি হচ্ছে। যেহেতু এটা ক্যাথোডকে, ক্যাথোডের ছিদ্র মধ্য দিয়ে পাস করছে, সেই জন্য এটার নাম হলো ক্যানাল রশ্মি। কি নাম হলো এটার? ক্যানাল রশ্মি। মানে যেহেতু এদিকে এটা, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, ক্যানাল রশ্মি। ক্যানাল নামটা বুঝতেই পারছি, ছিদ্রের সঙ্গে রিলেটেড, তাই না? তো ছিদ্র বলছি, ক্যানাল রশ্মি নাম দেওয়া হলো। তাই পরবর্তীকালে আবার সেই ক্যানাল রশ্মির এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেল, এর প্রকৃতি জানার জন্য। দেখা গেল এটা পজিটিভ চার্জ পার্টিকেলের মতো কাজ করছে, পেয়ে গেলাম পজিটিভ চার্জ, তাই না? এর মাস বের করলো, এর চার্জ বের করলো, সবকিছু বের করলো, দিয়ে পরবর্তীতে এর নাম দেওয়া হলো পজিট্রন। সরি, পজিট্রন বলছি, প্রোটন। কি নাম দেওয়া হলো এর? প্রোটন। তাহলে আমরা দুটো পার্টিকেল আবিষ্কার করে নিলাম, প্রোটন আর ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা। এবার এই প্রোটন ইলেকট্রন যখন আবিষ্কার হয়ে গেল, তখন দেখা গেল যে ওই পরমাণুর ভেতরে যে ভর, সেই ভরের ক্যালকুলেশন মিলছে না। যেমন এক্স্যাক্টলি কে সমান সমান হওয়া উচিত, ভর সংরক্ষণ সূত্র মেনে চলা উচিত, তেমনটা হচ্ছে না। তাহলে নিশ্চয়ই আরো কোনো কণা আছে যার ভর আছে, কিন্তু চার্জ নেই, কারণ চার্জ তো প্রোটন আর নিউট্রন ক্যান্সেল আউট করে দিয়েছে। আর কেমন করে চার্জ আসবে? এর নেগেটিভ, এর পজিটিভ,
দুজনের চার্জ আবার সমান সমান, তাহলে জিরো তো হয়ে গেল। এবার যদি অন্য কেউ চার্জ নিয়ে চলে আসে আবার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, তখন আবার নতুন একটা ইলেকট্রন, নতুন একটা কণা আবিষ্কার করার শুরু হলো, অবজারভেশন করার। বিজ্ঞানী স্যাডউইক, কে? বিজ্ঞানী স্যাডউইক, তিনি একজন, তিনি হচ্ছেন ওই আরেকটা কণার ধারণা দিলেন। বিজ্ঞানী রাদারফোর্ড বলে গেলেন যে এরকম কোনো পার্টিকেল আছে যার চার্জ থাকবে না কিন্তু ভর থাকবে, কিন্তু তিনি আবিষ্কার করতে পারেনি। কিন্তু তারই স্টুডেন্ট বিজ্ঞানী স্যাডউইক, তিনি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ, এরকম এক ধরনের কণা আছে, সেই কণাটা হচ্ছে নিউট্রন। কি কণা? নিউট্রন। নামটা কি জন্য দিলেন? ওই নিউট্রাল, সেখান থেকে নামটা দেওয়া হলো নিউট্রন। বুঝতে পারলি এত দূর পর্যন্ত? তো এগুলো হিস্ট্রি, এগুলো কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ, আমাদের ফিজিক্সে এগুলো হিস্ট্রি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলায় যেতে হবে, অ্যাপ্রোচে যেতে হবে। বোঝা গেল এত দূর পর্যন্ত? আচ্ছা, বিজ্ঞানী থমসন যখন এই নেগেট্রনকে আবিষ্কার করলেন, তিনি কি করলেন? একটা মডেল তৈরি করলেন পরমাণুর, যে পরমাণু তাহলে কেমন দেখতে। থমসন বললেন যে পরমাণু হচ্ছে এরকম টাইপের গোলাকার। ঠিক আছে, প্ল্যাম পুডিং মডেল দিলেন। কি দিলেন? প্ল্যাম পুডিং মডেল। জিনিসটা কি? যেমনটা ওই তরমুজের মধ্যে যেমন তরমুজের বীজগুলো ছড়িয়ে ছিটে থাকে আরবিটারি যে কোনো দিকে, তাই না? পুডিং এর মধ্যে যেমন কিশমিশগুলো যে কোনো দিকে আরবিটারি যে কোনো দিকে ছড়িয়ে ছিটে থাকে। তো সেইটার সঙ্গে মিল রেখে তিনি বললেন এটা যদি অ্যাটম হয়, তাহলে এর এর পুরো চার্জটা হচ্ছে নেগেটিভ, আর এর মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেলগুলো ছড়িয়ে ছিটে আছে। তিনি এই ঘটনাটা বললেন। ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন প্রোটন এগুলো কি হয়েছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম একটা মডেল দিলেন, এটাকে বলা হচ্ছে প্ল্যাম পুডিং মডেল। ততদিনে এটা ধারণা হয়ে গেল যে নেগেটিভ আছে মানে পজিটিভও থাকতে হবে, দিয়ে তিনি এরকম ছড়িয়ে ছিটিয়ে একটা ধারণা দিলেন, প্ল্যাম পুডিং মডেল। তারপরে আসলো রাদারফোর্ড। রাদারফোর্ডের দুজন স্টুডেন্ট ছিলেন, নামগুলো ঠিক মনে পড়ছে না কি কি নাম ছিল। একজন ছিলেন মার্স ডেন, একজন ছিলেন গাইগার। ঠিক আছে, দুটো স্টুডেন্ট। ওই দুজন স্টুডেন্ট রাদারফোর্ডের আন্ডারে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছিলেন। রাদারফোর্ড সেই এক্সপেরিমেন্টের ডেটাগুলোকে নিয়ে একটা মডেল তৈরি করেছেন, যেটাকে তোরা রাদারফোর্ডের স্ক্যাটারিং পরীক্ষা বলে তোরা পড়িস বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, আমরা রাদারফোর্ডের বিক্ষেপণ পরীক্ষা পড়ি না, সোনার পাত ব্যবহার করে আলফা পার্টিকেল দিয়ে। রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা ডাইরেক্টলি করেননি, তার স্টুডেন্টরা করেছেন, কিন্তু বিষয়টাকে অ্যানালাইজ করা, তারপর অবজারভেশন করা, সিদ্ধান্ত দেওয়া, এগুলো রাদারফোর্ড করেছেন। ঠিক আছে, তো তিনি এই মডেলটাকে চেঞ্জ করলেন। চেঞ্জ করে কি করলেন? আর একটা মডেল দিলেন। তো সেই মডেলটা ব্যাখ্যা করতে গেলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা কি করেছিলেন। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা কি করেছিলেন সেই বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে। তা আমি এখন পড়ছি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ। ওকে, নামে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ, কিন্তু পরীক্ষা কে করেছেন? দুইজন স্টুডেন্ট। ঠিক আছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটাকে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টও বলা হয়, কারণ এখানে গোল্ড ফয়েল ব্যবহার করা হয়েছে, সোনার পাত ব্যবহার করা হয়েছে। তো রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টও বলা হয় এটাকে। এক্সপেরিমেন্টটা কি শোন, এখানে কোনো ধর তেজস্ক্রিয় পদার্থ সোর্স আছে যেখান থেকে আলফা কণা বেরিয়ে আসবে। ঠিক আছে, কোনো একটা এরকম সোর্স আছে যেখান থেকে আলফা কণা খুব স্পিডে বেরিয়ে আসবে। আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না। এইখানে কি হয়েছে, একটা বড় একটা ফলক নেওয়া হয়েছে এরকম টাইপের। আঁকার চেষ্টা করছি, পারবো কিনা দেখি। সেই রকম ভাবে না এঁকে নর্মালি আঁকি। এখানে একটা পাতলা সোনার পাত নিয়েছেন, এইরকম এরকম একটা পাতলা সোনার পাত। সোনার পাতটাই কেন ব্যবহার করেছেন জানিস তোরা? করেছিস নিশ্চয়ই। সোনার পাতই কেন ব্যবহার করেছেন তিনি? সোনার পাত খুব রিজিড হয় এবং এর ডাক্টিলিটি অনেক বেশি, প্রসারণশীলতা অনেক বেশি, মানে কি অনেক বেশি পাতলা করা যায়। তো একে এতটা পাতলা করেছে প্রায় অ্যাটমিক লেভেলে চলে গেছে এরকম ধরে নিয়েছি আমি। বুঝতে পারলি? মানে চারটা অ্যাটম পরপর থাকতে গেলে যতটুকু থিকনেস হয় ততটা থিকনেসে নিয়ে চলে গেছে ওকে। ভাব তাহলে কতটা পাতলা করা যায়, সেজন্য সোনার পাতটাকে ব্যবহার করেছেন। এইটা নয় যে সোনার পাত দামি ছিল, বড় লোক ছিল বলে ব্যবহার করে নিয়েছে। সোনার পাতের এই বৈশিষ্ট্যের জন্য ব্যবহার করেছেন। তো সোনার পাতকে যখন ব্যবহার করছেন, তাহলে এই আলফা পার্টিকেল গুলো সোনার পাতকে ভেদ করে যাবে, তাই তো রে? সোনার পাতকে ভেদ করে যাবে। আচ্ছা, এখানে যখন ভেদ করে যাচ্ছে, পাস করার পর, এখান থেকে পাস করার পর এই যে পার্টিকেলগুলো এখান থেকে পাস করবে, পাস করার পর এই দিকে একটা জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা রাখা হয়েছে। ঠিক আছে, মানে যখনই এর উপরে পার্টিকেলগুলো গিয়ে ধাক্কা দেবে, স্পার্ক ক্রিয়েট করবে। আর স্পার্ক ক্রিয়েট করলে বুঝতে পারবো পার্টিকেলগুলো কোন দিকে গিয়ে গিয়ে ধাক্কা দিচ্ছে, তাই না? তো তিনি কি দেখলেন, যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোজা গিয়ে ধাক্কা দিচ্ছে, সোজা গিয়ে ধাক্কা দিচ্ছে। ওকে, কিছু পার্টিকেল আছে, গুটি কয়েক পার্টিকেল আছে যারা এই দিকে অল্প কোণে বেঁকে গেছে, প্রায় 1 ডিগ্রি বা তারও কম এরকম কোণে বেঁকে গেছে। কিছু পার্টিকেল আছে যারা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে গেছে। আরো আছে এইদিকে এরকম ভাবে কিছু পার্টিকেল আছে যারা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে গেছে। এবং খুবই কম সংখ্যক পার্টিকেল আছে যে পুরোপুরি 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে। কি কি বললাম বুঝতে পারলি?
বললাম যে ম্যাক্সিমাম পার্টিকেল এর মধ্যে পাস করে গেছে। কিছু পার্টিকেল 1 ডিগ্রি বা তার কাছাকাছি কোণে বেঁকে গেছে, কিছু পার্টিকেল 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে গেছে, আর খুবই কম সংখ্যা, এত রকম নাম্বার বলেই বুঝিয়ে যাবি, যে প্রায় 180 ডিগ্রি কোণে পুরোটা ঘুরে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এই যে 90 ডিগ্রি বা তার কোণে বেশি কোণে ঘুরে গেছে, এটা মোটামুটি একটা যদি রেশিও দেখা যায়, তাহলে 8,000-এর মধ্যে একটা হয়তো এরকম ভাবে ঘুরে গেছে, এরকম দেখা যায়। এই যে এখানে 180 ডিগ্রি করে ঘুরে গেছে, এর রেঞ্জটা যদি দেখা যায়, মোটামুটি 32,000-এ একটা হয়তো এরকম ভাবে ঘুরে যাবে, 32,000টা পার্টিকেল যাওয়ার ফলে একটা হয়তো এদিকে ঘুরেছে। বুঝতে পারলি? তো এরকম একটা অবজারভেশন তিনি লক্ষ্য করলেন। এবার এই যে এক্সপেরিমেন্টটা করলো, এই যে অবজারভেশনটা হলো, এর উপর ডিপেন্ড করে এবার তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি ব্যাখ্যা করছেন যে আসলে কি কি জন্য এই জিনিসটা ঘটলো, ঘটার সম্ভাবনাটা কি। তো তিনি বলছেন, যদি প্ল্যাঙ্ক পুডিং মডেলটা সত্যিই হতো, যে বিভিন্ন জায়গাতে চার্জ পার্টিকেল গুলো আছে, পজিটিভ চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, নেগেটিভ চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো যদি এরকম সত্যিই হতো, তাহলে কি হতো, যে এই পার্টিকেল গুলো যখন যাচ্ছে, এদের যে মানে ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা প্রায় সিমেট্রিক্যাল টাইপের হতো, কারণ সব জায়গায় তো মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, তাই না? কোনো জায়গা থেকে বেশি চলে যাচ্ছে, কোনো জায়গাতে যাচ্ছেই না, কোনো জায়গাতে খুব একটা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তিনি বললেন যে অ্যাকচুয়ালি পরমাণুর যে গঠনটা সেটা এরকম, যে একটা পরমাণু ভেতরে সেন্টারে খুব ছোট্ট একটা জায়গাতে পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ কাদের আছে রে? প্রোটনদের আছে। তাহলে প্রোটনগুলো একটা সেন্টারে, মানে ওই পরমাণুটার সেন্টারে খুব ক্ষুদ্র একটা জায়গার মধ্যে আছে। তিনি এটার নাম দিলেন কেন্দ্রক বা নিউক্লিয়াস। ঠিক আছে? কেন এমনটা তিনি বললেন? তিনি বললেন এই যে পার্টিকেল গুলো যাচ্ছে, পরমাণুর বেশিরভাগ স্থানটা ফাঁকা আছে বলেই হয়তো আলফা পার্টিকেল গুলো পাস করে চলে যাচ্ছে। যদি বেশিরভাগ স্থান ফাঁকা না থাকতো, তাহলে আলফা পার্টিকেলের সাথে কলিশন হতো, হ্যাঁ কি না রে? বুঝতে পারছিস তো? যদি বেশিরভাগ স্থান ফাঁকা না থাকতো, তাহলে আলফা পার্টিকেলের সাথে কলিশন হতো। আচ্ছা, এবার ইলেকট্রনগুলো কি করছে? এই ইলেকট্রনগুলো এই চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। প্রথমেই ঘোরার কথা নয়, পরে বলেছেন, তিনি বলছেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট দূরত্বে এরকম ভাবে আছেন। ঠিক আছে, বিভিন্ন জায়গায় এরকম দূরত্বে আছে। তো কিছু কিছু চার্জ পার্টিকেল, কিছু কিছু আলফা পার্টিকেল যখন একটা ইলেকট্রনের খুব কাছে চলে আসবে, তখন সেই ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, আর আলফা পার্টিকেল পজিটিভ চার্জ, তো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন, কুলম্বীয় আকর্ষণ বল চলে আসবে। তো সেই কারণে এরা হতে পারে বেঁকে যাচ্ছে। ধরুন এরকম একটা পার্টিকেল যাচ্ছে, খুব কাছ দিয়ে যাচ্ছিল ইলেকট্রনের, বাট ইলেকট্রনের কাছে থাকার জন্য এই একে টেনে নিল, তো সে কি করলো, এইভাবে বেঁকে গেল। হ্যাঁ, কাছাকাছি খুব কম করে বেঁকে গেল। তো এরকম একটা দুটো পার্টিকেল কি হয়েছিল, যারা ইলেকট্রনের পাশ দিয়ে যাচ্ছিল, তারা এরকম ভাবে বেঁকে গেছিল ইলেকট্রনের আকর্ষণ বলের জন্য। বুঝতে পারলি? কিন্তু ওই খুব কম সংখ্যক পার্টিকেল, এটা তো খুব ছোট্ট জায়গায় ছিল কি না, তার মানে বেশি তো কলিশন হওয়ার সম্ভাবনা নেই। তো একটা দুটো যারা এইদিকে যাচ্ছিল, আলফা পার্টিকেল তো পজিটিভ চার্জ রে, এও পজিটিভ চার্জ, চাইবে কি? তো সোজা পথে যখন যাচ্ছিল, আমার সেম ক্যারেক্টার, তুই আমার জায়গা নিতে আসবি, তো ওকে ঘুরিয়ে পাঠিয়ে দিল, এদিকে চলে যা, পুরোপুরি ঘুরে চলে গেল। তো এই যে একটা দুটো ঘুরে চলে যাচ্ছে বলে, এখান থেকে সিদ্ধান্ত করা হলো পজিটিভ চার্জ নিশ্চয়ই খুব ক্ষুদ্র জায়গার মধ্যে আছে। তার মানে তো অনেকগুলো ঘুরে যেত যদি পজিটিভ চার্জ বেশি জায়গার মধ্যে থাকতো। কি বুঝতে পারলি? তো এরকম ভাবে তিনি পরমাণু মডেলের একটা ধারণা দিলেন। বল মাথায় ঢুকলো আমি কি কি বললাম? রাদারফোর্ডের পরমাণু মডেল, কি বলা হচ্ছে এটাকে? রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে? আচ্ছা, তো আমি খুব সংক্ষেপে বলে দিলাম বিষয়টা, এগুলো তোদের পড়ার বিষয়, এগুলো মানে এতটা বিষয় নয় যে আমি তোদেরকে বোঝাবো আর তোরা পুরোটাই বুঝিয়ে যাবি। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে, সব উল্লেখ করার আমার প্রয়োজন নেই, তোরা বইটা ভালো করে পড়বি। ঠিক আছে? যত পড়বি, যে যতবার পড়বি তার তত ক্লিয়ার হবে বিষয়গুলো, খুব সহজ জিনিস, ছোট্টখাট্টো একটা এক্সপেরিমেন্ট আছে। ওকে? তো এই হচ্ছে সিদ্ধান্ত করা হলো। এতদূর পর্যন্ত বুঝতে পারলি? তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল ক্লিয়ার হলো। রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা হলো, যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। প্রথম কন্ডিশনেই বলা হলো পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, বেশিরভাগ স্থান ফাঁকা। ঠিক আছে, এটা বলা হলো। আচ্ছা, দ্বিতীয়ত কি বলা হলো, যে পজিটিভ চার্জ যেগুলো আছে, পজিটিভ চার্জ, এরা কোথায় আছে? কেন্দ্রকে আছে, তাই তো? এবং কেন্দ্রকটা খুব ক্ষুদ্র জায়গার মধ্যে আছে। ঠিক আছে। থার্ড কি বলা হলো, ইলেকট্রনগুলো অর্থাৎ নেগেটিভ চার্জগুলো কি করছে? নেগেটিভ চার্জগুলো এই কেন্দ্রকের চারপাশে রিভলভ করছে বা রোটেট করছে। ঠিক আছে, বিভিন্ন কক্ষপথে রোটেট করছে। বল এতদূর পর্যন্ত বুঝতে পারলি? আচ্ছা, এখানে দেখতে শুনতে তো খুব ভালো লাগলো, এক্সপেরিমেন্টটাও সুন্দর ছিল, হয়তো এটাই হবে, সত্যি হবে। পরবর্তীকালে এখানেও আবার ত্রুটি আসলো। ত্রুটি আসলো বলতে, যারা মাথা ভাবনা চিন্তা করে তাদের মাথায় অনেক কিছু আসলো, তারা মিলাতে চাইলো, দেখলো না এখানে অনেক কিছু মিলছে না। কি মিলছে না? প্রথমত, ততদিন পর্যন্ত ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কার হয়ে গেছিল, তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। ঠিক আছে, ইলেকট্রোডাইনামিক্স। তো সেখানে বলা হয়েছিল, সেখানে দেখা হয়েছিল, যদি কোনো পার্টিকেলের চার্জ থাকে, মানে আধান থাকে, এবং সেই যদি ত্বরণ সহ গতিশীল হয়, অ্যাক্সেলারেশন যদি তার মধ্যে থাকে, তাহলে সেই চার্জ পার্টিকেল অনবরত এক ধরনের রেডিয়েশন, মানে শক্তি নির্গত করতে থাকবে। বুঝতে পারলি আমি কি বললাম? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে, অর্থাৎ ইলেকট্রোডাইনামিক্স
এইটা অনুসারে যে কোনো চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেশন সহ থাকবে, মানে তার মধ্যে যদি ত্বরণ থাকে, তাহলে তার থেকে কি হবে, এক ধরনের রেডিয়েশন সবসময় নির্গত থাকবে, মানে শক্তি বিকিরণ করবে, তাই তো? এখানে তুই যে ইলেকট্রনটাকে দেখছিস সে তো সার্কুলার পথে ঘুরছে, তাই না? এবার বৃত্তপথে ঘোরার জন্য কি অভিকেন্দ্র ত্বরণ থাকে না? তার মানে তো ওটা অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল, ইলেকট্রনটা অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল। তাহলে ও কি করবে, এক ধরনের শক্তি বিকিরণ করবে। তো এক ধরনের শক্তি বিকিরণ যদি করতে থাকে, ওর শক্তি ধীরে ধীরে নষ্ট হবে। আর শক্তি যদি ধীরে ধীরে নষ্ট হতে থাকে, পজিটিভ চার্জ ওকে টানতে থাকবে। টানতে থাকতে গেলে কি হবে, ওই একটা সময় গিয়ে পজিটিভ চার্জের উপর পড়ে, পুরো স্টেবিলিটি থাকলো না আর পরমাণুটা, পরমাণুর গঠন বলেই কিছু থাকলো না। কেমন হবে গঠনটা দেখতে, যে এটা যদি একটা ইলেকট্রন হয় আর এটা যদি এইদিকে তো ঘুরছিল সোজা পথে, এই ধীরে ধীরে যত যাচ্ছে এনার্জি লস করছে, এনার্জি চলে যাচ্ছে, তাহলে সার্কেল ছোট হয়ে গেল, আবার এনার্জি লস হয়েছে, এরকম করতে 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 একটা সময় এর উপর পড়ে যাবে। এবং এই টাইমটা মোটামুটি 10⁻⁸ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, এত রকম সময়। তাহলে পরমাণু আর পরমাণুর অস্তিত্ব কোথায় থাকলো? চার্জ পার্টিকেল পজিটিভ নেগেটিভ সব এক জায়গায় গিয়ে জড়ো হয়ে গেল, হওয়ার সাথে সাথে নাই, কোনো অস্তিত্ব থাকলো না। তো এই জিনিসটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারছে না, কিছু এরর আছে তার মানে, আমরা ধরতে পারছি না এখনো। সেকেন্ড সেকেন্ড বলা হচ্ছে, এই যে এইভাবে নিরবচ্ছিন্নভাবে যে এনার্জি রিলিজ করছে, বুঝতে পারছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এমন না যে এখান থেকে এখানে গেল থেমে গেল, কিছুটা এনার্জি দিলে একটু রেস্ট করবো তারপরে আবার যাবো, আবার কি এমনটা কি না, ও অনবরত ঘুরছে আর এনার্জি কন্টিনিউয়াসলি যাচ্ছে। যদি কন্টিনিউয়াসলি যদি রেডিয়েশন বেরাতে থাকে রে, আর এই রেডিয়েশন দিয়ে যদি আমি বর্ণালী তৈরি করি, স্পেকট্রাম তৈরি করতে যাই, তাহলে সেখানে বর্ণালীটা নিরবচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কথা না? কিন্তু নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় না, কি পাওয়া যায়, রেখা বর্ণালী পাওয়া যায়। তার মানে গ্যাপ গ্যাপ আছে এনার্জির মধ্যে, বুঝতে পারছিস? তো এটাও ব্যাখ্যা করতে পারছি না। এই দুটো হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। বল বুঝতে পারলি? আমি আগের দিকে যে গল্পগুলো বললাম সেই গল্পগুলো অতটাও রিলেভেন্ট কিছু না আমাদের সিলেবাসের দিক থেকে যদি তাকাতে যাই। রিলেভেন্ট কোথা থেকে শুরু হচ্ছে, রাদারফোর্ড থেকে শুরু হচ্ছে, বুঝতে পারলি? রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, এইখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা শুরু হচ্ছে। ওকে, আচ্ছা আমি একটু আরেকবার সামারাইজ করে দিচ্ছি রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে, একটু মন দিয়ে শুনে নে, গুলিয়ে যাবে তোদের সবার। এখানে একটা সোর্স রাখা হয়েছে রেডিয়েশনের, যেখান থেকে আলফা পার্টিকেল যাচ্ছে। এখন তুই বলবি বিটা পার্টিকেল যাচ্ছে, গামা যাচ্ছে, ওরা কি দোষ করলো? কোনোভাবে আটকে দিয়েছি মনে কর, শুধু আলফা গিয়ে পাঠাচ্ছি। কিভাবে আটকে দিয়েছি ছাড় না, পিএইচডি করবি নাকি এখনই, ওগুলো পরের বিষয়। তো আলফা পার্টিকেল যাচ্ছে এর মধ্যে দিয়ে। ওকে, কি করেছি আমি, সোনার পাত রেখেছি, সোনার মানে গোল্ড ফয়েল রেখেছি, পাতলা পাত রেখেছি, এর মধ্যে দিয়ে যাবে। যাওয়ার ফলে কি দেখা গেল, যে এর বাইরে যে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত যে পর্দাটা আছে, সেই পর্দাতে গিয়ে বেশিরভাগ আলফা কণা গিয়ে ধাক্কা মারছে, স্পার্ক ক্রিয়েট করছে। খুব অল্প সংখ্যক আলফা কণা, যারা মোটামুটি 1 ডিগ্রি বা তার বেশি, তার কাছাকাছি কোণে বেঁকে যাচ্ছে। তার থেকেও খুব কম সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে। এবং তার থেকেও খুব কম, প্রায় নেগলিজিবল বা একটা দুটো এরকম পার্টিকেল কি হচ্ছে 180 ডিগ্রি কোণে পুরোপুরি রিটার্ন করে চলে যাচ্ছে, তাই না? তো এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কিভাবে কি মানে ব্যাখ্যাটা কিভাবে দিলেন, তিনি বললেন যে পরমাণুর বেশিরভাগ স্থান নিশ্চয়ই ফাঁকা আছে। যদি পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা না থাকতো, তাহলে বেশিরভাগ আলফা কণা বেরাতো না, তাই তো? অর্থাৎ পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা আছে। এবার কিছু কিছু ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরছে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কারণ, ওই ইলেকট্রনের সাথে আলফা পার্টিকেলগুলো তো পজিটিভ, তাদের একটা কুলম্বীয় আকর্ষণ বলের জন্য আলফা পার্টিকেলগুলো তাদের পাথ চেঞ্জ করে নিচ্ছে। এবং যেহেতু কুলম্বীয় বল অতটাও বেশি হবে না, কারণ বুঝতে পারছি ইলেকট্রনের চার্জ একটাই, আর তোর হিলিয়াম বলতে আলফা কণা হচ্ছে দুটোই, তাহলে আকর্ষণ বলটা তুলনামূলক কমই হবে। হুম, তো তার জন্য খুব কম কোণে এরা বেঁকে যাচ্ছে, বোঝা গেল এতটুকু? এবার যদি আমি গোল্ড ফয়েল না নিয়ে অন্য কোনো ফয়েল নিতাম, তাহলে বেঁকে যাওয়ার পরিমাণটা অন্যরকম হতো, সেটা আলাদা বিষয়। আচ্ছা, তারপরে দেখা গেলো যে খুব কম সংখ্যক 32,000-এ একটার মতো আলফা পার্টিকেল বিপরীত দিকে ঘুরে যাচ্ছে। তার মানে ওই হয়তো কোথাও মাঝে কোনো জায়গায় পজিটিভ চার্জ পার্টিকেল পেয়ে গেছে, সেই পজিটিভ চার্জ পার্টিকেল থেকেও বাধা পেয়ে ঘুরে চলে আসছে, যেতে পারছে না, তাই না? তো এখান থেকে ধারণা করা হলো যে পজিটিভ চার্জ একদম সেন্টারে আছে, খুব ক্ষুদ্র জায়গার মধ্যে আছে, যাকে বলছি আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রক। এবং বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাও প্রমাণ হয়ে গেছে যে নিউক্লিয়াসের যে রেঞ্জ আকার, সেটা মোটামুটি 10⁻⁻15 মিটার হয়। কত হয় রে? 10⁻⁻15 মিটার। কার বললাম এটা, বলতো আমি? কেন্দ্রকের, নিউক্লিয়াসের। আর পরমাণুর সাইজ 10⁻⁻10 মিটার রেঞ্জে চলে যায়, পরমাণুর ব্যাসটা মানে টোটালটা, ঠিক আছে? এটা ছোট কিন্তু, এটা 15 ঘর আগে দশমিক, আর এটা 10 ঘর আগে দশমিক, বুঝতে পারলি? মানে পরমাণুর আকার কেন্দ্রকের আকারের 1 লাখ গুণ বড়। ইমাজিন কর, এখানে যদি একটা আহ, যদি যদি এটা যদি তোর একটা ধর নিউক্লিয়াস হয়, হুম, এই নিউক্লিয়াস থেকে তোকে কত দূর যেতে হবে বলতো? 1 লাখ মিটার দূরে যেতে হবে, বুঝতে পারলি? তো এইরকম একটা আকারের গ্যাপ থাকবে, তাহলে কতটা ফাঁকা হতে পারে ইমাজিন করে একবার। একেতে যাচ্ছি আমি সাব বলে কতটা ছোট, তারপরে আবার এরকম গ্যাপ ওদের মধ্যে, ইমাজিন করাটাই মুশকিল বিষয়, ঠিক আছে? যাই হোক, ইমাজিন করতে হবে না, ডেটা জেনে রাখ। 10⁻⁻15 মিটার, আর কি বললাম, 10⁻⁻10 মিটার, পরমাণুর আকার বলেছি, হ্যাঁ? ব্যাস রেডিয়াস যাই হোক না কেন। আচ্ছা,
তাহলে বেশিরভাগ স্থান ফাঁকা, পজিটিভ কেন্দ্রক আর ইলেকট্রনগুলো বিভিন্ন পথে রোটেট করছে। এবার রোটেশনের গল্পটা কোথা থেকে চলে আসলো? রোটেশনের গল্পটা এখান থেকে আসছে যে যদি রোটেট নাই করতে, এক জায়গায় স্থির থাকতো, তাহলে তো পজিটিভ চার্জ ওকে টেনে নিত কাছে, ওখানে থাকতে পারতো নাকি? বুঝতে পারছিস? আমার উপরে কেউ একজন আকর্ষণ বল প্রয়োগ করছে, আমি এখানে স্থির আছি, তো আমাকে তো টেনে নিত, চলে যেতাম আমি। তো বলা হচ্ছে কি, আমি ঘুরছি এরকম ভাবে বিপরীত, মানে ওর চারিদিকে যদি ঘুরতে থাকি, আমার একটা বাইরের দিকে অপকেন্দ্র বল কাজ করবে, আর আমাদের দুজনের মধ্যে একটা কুলম্বীয় আকর্ষণ বল, অভিকেন্দ্র বল ভেতরে কাজ, দুটো ক্যান্সেল আউট করার বিষয় চলে আসবে। তো সেই কারণে ধরা হয়েছে যে ওরা এক জায়গায় নেই, ওরা রিভলভ করছে, রোটেশন আছে ওদের মধ্যে। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? তো এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু। ত্রুটি কি বললাম রাদারফোর্ডের পরমাণু মডেলে? যে সনাতন পদার্থবিদ্যা বা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স অনুযায়ী, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী দেখা যায় যে যতগুলো অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল আছে, তারা অনবরত রেডিয়েশন নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি নির্গত করতে থাকে। যদি এমনটা করতে থাকে, তাহলে তো এই পরমাণুটার অস্তিত্ব থাকবে না, তারা স্পাইরাল পথে এসে পজিটিভ চার্জের উপর, মানে পজিটিভ চার্জ বলতে নিউক্লিয়াসের উপর এসে পড়বে 10⁻⁸ সেকেন্ডে, মানে ওর কোনো স্টেবিলিটি থাকলো না, পরমাণু বলে কিছুই নেই আর। ঠিক আছে? আর যদি এরকম হতে থাকে, তাহলে এখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হবে, যেটা কন্টিনিউয়াস রশ্মি যাবে, কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করবে। তো তার যদি বর্ণালী তৈরি করে, তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি হওয়ার কথা, মানে নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কথা, কিন্তু তৈরি হয় কি, রেখা বর্ণালী, লাইন স্পেকট্রাম। তো এটাও ব্যাখ্যা করতে পারছে। বুঝতে পারলি? এরপরে এরপরে চলে আসলো বিজ্ঞানী নিলস বোর। কে আসলো? নিলস বোর। নিলস বোর রাদারফোর্ডের স্টুডেন্ট। কে? নিলস বোর রাদারফোর্ডের স্টুডেন্ট। বুঝতে পারলি? তিনি কি করলেন, দেখ কতগুলো স্টুডেন্ট বেরালো ওর, ওরাই কাজ করে আসছে সব। তো নিলস বোর রাদারফোর্ডের যিনি স্টুডেন্ট, তিনি কি করলেন, তিনি আহ, আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট করলেন। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলটার মূল গঠনটাকে তিনি চেঞ্জ করলেন না। ঠিক আছে? রাদারফোর্ডের যে পরমাণু মডেল, তার মূল গঠনটাকে তিনি চেঞ্জ করলেন না। আমি আজকে বোর নিয়ে খুব একটা আলোচনা করব না, মানে নিলস বোরের পরমাণু মডেল নিয়ে খুব একটা আলোচনা করব না, এটা নেক্সট ক্লাসেই আলোচনা করবো, একটুখানি বলে রাখছি শুধু। হ্যাঁ, তিনি বললেন যে ইলেকট্রনগুলো যেভাবে ঘুরছিল বিভিন্ন বৃত্তাকার পথে, সেইভাবেই ঘুরছে, এর মধ্যে কোনো ভুল নেই। ঠিক আছে? কেন্দ্রক মাঝখানে ছিল, পজিটিভ চার্জ পার্টিকেল ছিল, এটাতে কোনো ভুল নেই। বেশিরভাগ স্থান ফাঁকা ছিল, বেশিরভাগ স্থান ফাঁকাই আছে। ঠিক আছে? এগুলোতে কোনো মিস্টেক নেই। যাই হোক, এইসব জিনিস তিনি বললেন, সাথে তিনি অ্যাড করলেন তিনটে জিনিস, তোরা পড়েছিস বোরের স্বীকার্য। তিনটে জিনিস অ্যাড করেন। তিনি কি বললেন? তিনি বললেন যে এই ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এরা যে কোনো বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে না, এরা কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই ঘুরছে। সেগুলো নির্দিষ্ট কোন কোন বৃত্তাকার পথে, সেটা পরে যাচ্ছি। তাহলে প্রথম স্বীকার্য তিনি কি বললেন, যে এরা যে কোনো বৃত্তাকার পথে ঘুরছে না, কিছু নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে। মনে রাখবি, বোর হচ্ছে কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগিয়ে এই ব্যাখ্যাগুলো করেছেন। ঠিক আছে? তো আমি ধীরে ধীরে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটাতেও যাবো। তো তিনি প্রথম স্বীকার্যতে এটা বললেন যে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরছে না, কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই ঘুরছে। এটা প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যতে তিনি বললেন যে কক্ষপথগুলোতে ঘুরছে, সেই কক্ষপথগুলোতে ঘূর্ণনের সময় ইলেকট্রনগুলোর যে কৌণিক ভরবেগ, কি বললাম, ইলেকট্রনগুলোর যে কৌণিক ভরবেগ, মনে পড়ছে বৃত্তীয় গতি চ্যাপ্টারে কৌণিক ভরবেগ এমভিআর? হ্যাঁ, তো এই কৌণিক ভরবেগ, এটা হবে h/2 পাই এর সরল গুণিতক। কি হবে? h/2 পাই এর, এইচটা কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। h/2 পাই এর সরল গুণিতক। তো সরল গুণিতককে আমি তাহলে সরিয়ে এখানে n ঢুকিয়ে দিলাম একটা। n এর মান কি হবে রে? সরল গুণিতক বলেছি মানে n এর মান 1 2 3 ডট ডট ডট। বুঝতে পারলি? তো mvr ইকুয়াল টু nh/2 পাই। এগুলো তিনি ডাইরেক্ট মানে স্বপ্ন দেখে বলে দিয়েছেন তা নয়, ম্যাথমেটিক্স করে করে বলছেন। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় স্বীকার্য। বুঝতে পারলি এটা? তৃতীয় স্বীকার্য বলছে ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফ দিতে পারে। হ্যাঁ, যখনই ওপরের হায়ার স্টাডি থেকে লোয়ার স্টেজে আসবে, তখন কি করবে, কিছু এনার্জি রিলিজ করে দেবে। যদি কোনো লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যায়, তাহলে বাইরে থেকে কিছু এনার্জি শোষণ করে ওখানে যাবে। কি বুঝতে পারলি আমি কি বললাম? যত লোয়ার স্টেট তত কম এনার্জি, যত লোয়ার স্টেট তত কম এনার্জি, এবং এই এনার্জিগুলো নেগেটিভ হয়, দেখতে পাবি, ক্যালকুলেশন করবো পরে আমি। তো তিনি বলছেন যে ইলেকট্রনগুলো যদি কক্ষের স্থান পরিবর্তন করেন, এক কক্ষ থেকে আরেক কক্ষে, করেন কেন, করে, এক কক্ষপথ থেকে যদি আরেক কক্ষপথে যায়, তাহলে শক্তি নির্গত করবে বা শক্তি শোষণ করবে। এবার কি পরিমাণ শক্তি নির্গত করবে বা কি পরিমাণ শক্তি শোষণ করবে, সেটাকে যদি আমি এরকম বলি যে ইউ1 আর ই2, কোনো জায়গায় ইউ1 ছিল, কোনো জায়গায় ই2 ছিল, আমি ডিফারেন্স চিহ্ন দিয়ে দিলাম, কোনটা বেশি কোনটা কম জানি না তো, কোথা থেকে কোথায় যাচ্ছে বলিনি আমি এখনো। তো ডিফারেন্স দিলাম। এই যে শক্তির বিকিরণটা করবে বা শোষণটা করবে, সেটা ফোটন কণার সাপেক্ষে করবে, মানে ফোটন কণার নিরিখে করবে। ধরবো যে একটা ফোটন কণা নির্গত করছে, দুটো ফোটন কণা নির্গত করছে, বা হয়তো দুটো ফোটন কণা শোষণ করছে। বুঝতে পারলি? তো নিউ কম্পাঙ্কের রেডিয়েশন যদি এখান থেকে বেরোয়, তাহলে এইচ নিউ হচ্ছে তার শক্তি ফোটন কণাটা। তো এরকম আকারে তিনি শক্তি, তারা শক্তিগুলোকে বিকিরণ করবে বা শোষণ করবে। বল, বুঝতে পারলি তিনটা স্বীকার্য? এটা যে বোরের স্বীকার্য, এটা নিয়ে পরের দিন আবার আলোচনা করবো, এবং বোরের ক্যালকুলেশন গুলোই আমরা এই চ্যাপ্টারে করবো। রাদারফোর্ডে তো ক্যালকুলেশন নেই সেরকম কিছু, এগুলো করবো। এবার রাদারফোর্ডের ক্যালকুলেশন দুটো জিনিস পরে আমি করিয়ে রাখছি তোদেরকে, কম্পিটিটিভ ফিল্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে যে হিসাবে তোদের কোশ্চেন গুলো হচ্ছে, আমার মনে হচ্ছে বোর্ডেও দিয়ে দিতে পারে।
এবার শোন, এই যে বিষয়টা করাবো এটা তো প্র্যাকটিস করবি অবশ্যই, খুব একটা কঠিন কিছু না। তবে আমি ডেরিভেশন পার্টটাতে যাব না, দরকার নেই অতটা করার, যেটুকু করেছি ওটাই অনেকটাই করাচ্ছি। ঠিক আছে, যদি কোশ্চেন একটু হার্ড করতে চাই তাহলে এই জায়গাগুলোকে টার্গেট করতে পারে, আর যদি না টার্গেট করে তাহলে ইন ফিউচার কোনো না কোনো এক্সাম দিবি, সেখানে এগুলো কাজে লাগবেই, কাজে লাগবে মানে ফিজিক্স আছে মানে কাজে লাগবে। তো আমি বলছি কয়েকটা বিষয়, কি কি বলছি একটু মন দিয়ে শোন। একটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, মানে আমি রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে আছি এখন, বুঝলি? বোরের নয় কিন্তু, বোরেরটা আলোচনা পরের দিন হবে। আমি রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে আছি, এবং সেই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে আরো কিছু বিষয় বের করছি আমি। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, বা আমি এটাকে বলতে পারি নিকটতম, বাংলার কি বলা যাবে, অভিগমনের, নিকটতম অভিগমনের ন্যূনতম দূরত্ব, যাই বলি না কেন, ন্যূনতম দূরত্ব। ঠিক আছে? এই জিনিসটা কি, এই জিনিসটা কি একটু শুনে নে। ধর আলফা পার্টিকেল, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট, তার মানে আলফা পার্টিকেল যাচ্ছে এর মধ্যে, তাই তো রে? তো একটা আলফা পার্টিকেল যদি এদিক থেকে আসে, এই হচ্ছে একটা আলফা পার্টিকেল, ও যদি আসে, হুম, কিভাবে আসছে, ধর প্রোটনের দিকে একদম মুখ করে চলে আসছে, তাহলে ও যেতে 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 কি একদম প্রোটনকে ধাক্কা দিতে পারবে? পারবে না। যত দূরে যাবে এর কিন্তু ভেলোসিটি ধীরে ধীরে কমতে থাকবে, কি বুঝতে পারছি? কারণ যত কাছে যাবে বিকর্ষণ করতে থাকবে আলফা পার্টিকেলকে। তাহলে একটা সময় যেতে 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 ও ধর মিনিমাম এত দূর পর্যন্ত যেতে পারলো, তারপরে আর যেতে পারলো না। তারপরে কি করলো, এখান থেকে ঘুরে গেল, ওই পথেই ঘুরে যাবে, আমি বোঝানোর জন্য লাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঘুরে তো যাবে ওই পথেই, কি বুঝতে পারলি? তো এই যে ডিস্টেন্সটা, মিনিমাম ডিস্টেন্সটা, এই যে এটা, এই যে ডিস্টেন্সটা আর জিরো, দ্যাট ইজ কল্ড ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। বুঝতে পারলি আমি কি বললাম? হ্যাঁ, কাছাকাছি কতটা যেতে পেরেছে সেটা, ক্লোজেস্ট অ্যাপ্রোচ কতটা অ্যাপ্রোচ করতে পেরেছে, সেই মিনিমাম ডিস্টেন্সটা। হুম, কতটুকু, ওর কত কাছে যেতে পারছে, এই ডিস্টেন্সটা, কত দূর যেতে পারেনি, তাহলে এর কাছাকাছি এতটাই আসতে পারে। শোন আমার কথাটা শোন, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে, নিউক্লিয়াসের খুব কাছাকাছি এতটাই আসতে পারে। তো এটাই হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এর কম তো আর আসতে পারে না, এর কম আর ঢুকতে পারবে, পারবে না। তো এই ডিস্টেন্সটাকে বের করব, মানে এই ডিস্টেন্সের রাশিমালাটা আমরা মুখস্থ করব। ঠিক আছে? তো এই ক্লোজেস্ট ডিস্টেন্সের যে রাশিমালাটা হয় সেটা তোরা ফর্মুলা মুখস্থ করার তুলনায় যদি একটা লাইন করে নিস তাহলে বেশি বেটার হবে। ধর আলফা পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে আসছিল সেই ভেলোসিটিটা ভি, আর আলফা পার্টিকেলটার মাস হচ্ছে এম। তাহলে আলফা পার্টিকেলটা একটা কাইনেটিক এনার্জি নিয়ে আসছিল, সেই কাইনেটিক এনার্জিটা কত রে, হাফ এম ভি স্কয়ার। এই কাইনেটিক এনার্জিটাকেই তো ও নষ্ট করেছে নিউক্লিয়াসটা, এই কাইনেটিক এনার্জিটাকেই নিউক্লিয়াসটা নষ্ট করেছে, বলে এখানে এসে ভেলোসিটি জিরো হয়ে গেল, কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল, দিয়ে আবার ঘুরে গেল। বুঝতে পারলি কিনা? তাহলে এই পজিশনটাতে ওর সমস্ত কাইনেটিক এনার্জি শেষ, সেই কাইনেটিক এনার্জি শেষ কে করেছে, এই নিউট্রনটা, এই নিউক্লিয়াসটা। তো এই নিউক্লিয়াসটা এর উপরে কি করেছে, বিকর্ষণ করেছে, তাই না? এই নিউক্লিয়াসটার এর মধ্যে কি হবে, একটা পোটেনশিয়াল এনার্জি কাজ করবে, তোরা তড়িৎ বিভব চ্যাপ্টারে পোটেনশিয়াল পড়েছিস তো, একটা পোটেনশিয়াল কাজ করবে, তড়িৎ শক্তি কাজ করবে ওদের মধ্যে। সেই তড়িৎ শক্তিটা কত, এর চার্জ ইন্টু এর চার্জ, দেখ আমি বলছি তড়িৎ শক্তির ফর্মুলা মনে পড়ছে কিনা, 1/4πε0 Q1 Q2 বাই আর, নট আর স্কোয়ার, ওটা কুলম্ব ফোর্স হয়ে গেল, শুধু আর ছিল Q1 Q2 বাই আর, মনে পড়ছে? তার মানে এদের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা সেটাই তো কাইনেটিক এনার্জি কনভার্ট হয়েছে, কি বুঝতে পারলি? ক্লিয়ার হয়ে গেছে, এই জায়গাটা এই দুটোকে ইকুয়াল করে দিলাম। তো এখানে Q1 Q2 মানে কি, এখানে হাফ এম ভি স্কোয়ার রাখলাম, দিস ইজ ফর আলফা পার্টিকেল, 1/4πε0 রেখে দিলাম। Q1 মানে হচ্ছে এই নিউক্লিয়াসটার চার্জ, নিউক্লিয়াসটার চার্জ কিভাবে বলবো দেখ, নিউক্লিয়াসটার ধরে নে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, পরমাণু ক্রমাঙ্ককে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা, জেড। তাহলে ওর মধ্যে কতগুলো প্রোটন আছে, একটা পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক জেড, তার মধ্যে প্রোটন কটা আছে, জেড। আরে ঘুঁচু, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত বল আমাকে, ওর মধ্যে প্রোটন কটা আছে বল, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 12, হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম, বোরন কার্বন, পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে এর প্রোটন সংখ্যা কত, 6। আর ওটা পারমাণবিক ভর তোরা বলছিস 12, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 6 মানে প্রোটন সংখ্যা 6, পরমাণু ক্রমাঙ্ক দিয়ে প্রোটন সংখ্যা আমরা বের করে নিতে পারি। হুম, তো এর পরমাণু ক্রমাঙ্ক কত বলেছি আমি, জেড, তাহলে প্রোটন সংখ্যা কত, জেড। নিউটনের তো চার্জ নাই রে, তাহলে নিউটনকে ধরে আমি কি করব, তাহলে এখানে কতগুলো প্রোটন আছে, জেড সংখ্যক, এক একটা প্রোটনের আদান কত হয়, জেডি, সরি এক একটা প্রোটনের আদান হয় ই, তার মানে এখানে টোটাল আদান কত আছে, জেডি। বল এটা বুঝতে পারলি Q1। এবার শোন Q2, Q2টা কার ধরবো, এখানে যে আলফা পার্টিকেলটা পৌঁছে গেছিল, আলফা পার্টিকেলের চার্জ কত, তুই একটু আগেই বললাম তুই ফোরটা কবে ভুলবি, ফোরটাকে ভুলতেই পারছিস না।
পারমাণবিক ভর কবে বললাম আমি? বলেছি? পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক সবসময় জেডই হয়, জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। আর পরমাণু ক্রমাঙ্ক মানেই প্রোটন সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে প্রোটন আছে জেড সংখ্যক, চার্জ কত হয়ে গেল জেডি। আর আলফা পার্টিকেলের চার্জ কত বললাম রে? 2 ইলেকট্রনের রেসপেক্টে বলছি। আরটাকে কি বলবো এখানে বল? আর জিরো। হয়ে গেল তোর আর জিরোর মান, আর জিরো দিকে করো, ওদেরকেও দিকে করো, শেষ। বুঝতে পারলি? তাহলে আর জিরো সমান সমান 1/4πε0 জেড ই স্কোয়ার বাই হাফ এম ভি স্কোয়ার। মানে তুই সাজিয়ে গুছিয়ে যেমন খুশি করে নে এদিক ওদিকে, আমি মনে রাখার ট্রিক বলে দিলাম তোকে। ঠিক আছে? জেড ই স্কোয়ার 4πε0 কাইনেটিক এনার্জি। টু কোথায় ছুটে গেছে? টু তো এখানে রাখলাম। ও ওপরে টু লিখতে ভুলে গেছি। 2 জেড ই স্কোয়ার ভুলে গেছি। বুঝতে পারলি? তো এটা যদি কখনো ভুলে যাস তো ঠিক আছে, এটা কি কোনোদিন ভুলতে পারবি? এটা তো জেনারেল ফর্মুলা, সব জায়গায় কাজে লাগাই। তাহলে আমি কি করবো, এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জিকে সমান করে দেবো। কার এনার্জি? কাইনেটিক এনার্জি। ওকে? তাহলে এইভাবে করতে গেলে আমরা ডিস্টেন্স, ক্লোজেস্ট ডিস্টেন্সটা পেয়ে যাবো। এইটুকু লিখে নিতে একটু, তোদের বইও আছে বাট এটা লিখে নে, সুবিধা হবে। আচ্ছা, এটা হলো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ওকে, নেক্সট একটা পার্ট লিখছি, ইম্প্যাক্ট প্যারামিটার। হেডিং কর সবাই, ইম্প্যাক্ট প্যারামিটার। বাংলাতে এটাকে বলবো, বাংলা নামের সাথে মিল পাবি না, সংঘর্ষ ধ্রুবক। এটাকে বলবো আমরা সংঘর্ষ ধ্রুবক। কাকে বলে সংঘর্ষ ধ্রুবক? শোন, আবার সেই নিউক্লিয়াসটাকে আঁকলাম। ঠিক আছে? আর এদিক থেকে আলফা পার্টিকেল আসছিল, অনেক আলফা পার্টিকেল আসছে। এই আলফা পার্টিকেলটা এইখান থেকে ঘুরে গেল, এইটা তো ডিস্টেন্স ক্লোজেস্ট অ্যাপ্রোচ। কোন আলফা পার্টিকেল ধর এইখান দিয়ে যাচ্ছে, তো তার যে ভেলোসিটি ডাইরেকশনটা সেটা কোন দিকে? এই দিকটা, এইভাবে চলে যাওয়া উচিত কিনা? কিন্তু যত কাছে আসবে এইসব জায়গাতে এসে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, পজিটিভ পজিটিভ। তো এই বিকর্ষণ ফোর্সের জন্য ওরা ওই পাথটা ফলো করতে পারবে না। ও কি করবে, এরকম ভাবে বেঁকে যাবে নিশ্চয়ই। বল বুঝতে পারলি কিনা? এই পজিটিভ নিউক্লিয়াসটা এই পজিটিভ প্লাস টু ই কে অর্থাৎ আলফা পার্টিকেলকে বিকর্ষণ করবে। তো তো দূর দিয়ে গেলেও একটা বিকর্ষণ বল তো থাকবে ওদের মধ্যে। সেই বিকর্ষণের জন্য সে কি করবে, পাথটা তো চেঞ্জ করে নিবে। তো এই যে মিনিমাম ডিস্টেন্সটা, মিনিমাম পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন, ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন এবং নিউক্লিয়াসের সেন্টার, তার মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটাকে বলবো ইম্প্যাক্ট প্যারামিটার। কত দূর পর্যন্ত ইম্প্যাক্ট করতে পারলো, কতটা ইম্প্যাক্ট করলো, কোন ডিস্টেন্সে গিয়ে ইম্প্যাক্ট করলো। বুঝতে পারলি? এবার বিষয়টা হচ্ছে, যদি আমি এই পার্টিকেলটাকে এখানে নিতাম তাহলে ও এখান থেকে এরকম ভাবে ঘুরে যেত, এইটা হতো ইম্প্যাক্ট প্যারামিটার। যদি আমি এখানে করতাম তাহলে এখান থেকে ঘুরে যেত, এইটা হতো ইম্প্যাক্ট প্যারামিটার। বুঝতে পারছিস কিনা? বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম। তো ইম্প্যাক্ট প্যারামিটারকে যদি বের করতে হয়, তো সেটা তুই ডাইরেক্ট এরকম ভাবে মনে রাখবি যে ইম্প্যাক্ট প্যারামিটার এ ইজ ইকুয়াল টু, মানে ডিস্টেন্সের মতোই, এটা আর এর মতোই। হ্যাঁ, তো এইটা হচ্ছে এরকম 1/4πε0 যেমনটা ছিল আগে সেরকমটা থাকবেই। ওপরে জেড ই স্কোয়ার ছিল না, আগেরটার কথা বলছি, আগেরটা জেড ই স্কোয়ার ছিল না, জেড ই স্কোয়ার থাকবে। এখানে কাইনেটিক এনার্জি ছিল না রে, হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি থাকবে। আর এই জায়গাটাতে থাকবে কট স্কোয়ার থিটা বাই টু। কি থাকবে? কট স্কোয়ার থিটা বাই টু। না, এখানে স্কোয়ার নেই, হ্যাঁ কট থিটা বাই টু আছে। একটু ঠিক করে এই পার্টটা মুখস্থ করে নিবি, এগুলো দিয়ে প্রবলেম আসবে তখন বুঝে যাবি কিভাবে কিভাবে ইউজ করছি আমি এর আগে। তাহলে ইম্প্যাক্ট প্যারামিটার আগেরটার সাথে, মানে আগেরটা মুখস্থ তো করতেই হচ্ছে, 1/4πε0, হাফ এম ভি স্কোয়ারকে কি বলবি তুই? হ্যাঁ, তো কাইনেটিক এনার্জি জেড ই স্কোয়ার কট থিটা বাই টু, এটা হলো ইম্প্যাক্ট প্যারামিটার। বুঝে গেছিস এতদূর পর্যন্ত? আচ্ছা, আর একটা বিষয় জেনে রাখ, এটা প্রথম দিকে বলা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে পার্টিকেল গুলো এরকম ভাবে বেঁকে যাচ্ছে না, থিটা কোণে বেঁকে যাচ্ছে, কে 90 ডিগ্রিতে বেঁকে যাচ্ছে, কে 180-তে বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তো তো কতগুলো পার্টিকেল থিটা কোণে বেঁকে যাবে তার একটা রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে, ধর থিটা কোণে এন সংখ্যক পার্টিকেল বেঁকে গেছে, তো সেটাকে আমি এন থিটা দ্বারা রিপ্রেজেন্ট করছি, মানে এন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এনটা কি? নাম্বার অফ আলফা পার্টিকেলস যেটা থিটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে। তো তার যে সম্পর্কটা হবে সেটা 1/sin⁴ sin⁴ থিটা বাই টু। এটা মুখস্থ রাখিস। ঠিক আছে? যে থিটা অ্যাঙ্গেলে কতগুলো আলফা পার্টিকেল বেঁকে যাবে তার রিলেশনটা কি, যে n প্রপোর্শনাল টু 1/sin⁴ থিটা বাই টু। এগুলো ডেরিভেশনে যাব না আমরা, থাকবে কোনো জায়গাতে এটাও।
বুঝতে পারলি? এগুলো তোরা ওই বইটাতে পাবি না, মানে এই আগের যে বইটা ছিল ওই বইটাতে পাবি না, এই বইটাতেই পাবি সব। এগুলো একটু অ্যাডভান্স লেভেলে চলে গেলো, একটু কম্পিটিটিভ লেভেলে চলে গেলো এইসব জিনিসগুলো। ওকে, পরের দিন আমি এখান থেকে প্রবলেম করাবো, তখনও বুঝতে পারবি বা তোরা উদাহরণ দেখতে পারিস। হ্যাঁ, আর তারপরে আমি বোরের মডেলটাকে একটু ভালো করে বোঝাবো, ঠিক আছে? বোরের মডেল থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোদের থাকবে, যেগুলো থাকবে সব ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচই বেশি থাকে। ওকে, বুঝতে পেরে গেছিস সবার? কারো কোনো ডাউট আছে এখানে? ওকে।